আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, জুলাই গণহত্যাকারী নেতাকর্মীদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়া হবে না। আরও জানাচ্ছেন নাজিফ ফরাইজি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স রোশ এবং সভাপতি বিনাইফার নওরোজির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্বদান এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও অর্থনীতি পুনর্গঠনে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেয় ডক্টর ইউনূসের প্রশংসা করেন অ্যালেক্স রোশ। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্রদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান দেশের জন্য একটি নতুন গতিপথ নির্ধারণের জন্য বিরাট সুযোগ এনে দিয়েছে। শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে পাচার হওয়া প্রায় $২34 বিলিয়ন ফিরিয়ে আনতে সহায়তার জন্য সংগঠনটির প্রতি আহ্বান জানান তিনি। দেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, জুলাই গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেয়া হবে না। অনুশোচনা নাই, রিমোর্স নাই, রিগ্রেট নাই। এবং আপনি ওদের যদি ওয়ার্ডিং দেখেন, তারা আরও মিথ্যা কথা বলছে যে ৩,০০০ পুলিশ মারা গেছে। কত বড় জালিয়াতি, কত বড় মিথ্যা কথা। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস, এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করতে দেওয়া হবে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের নীতিমালায় পরিবর্তন আনছে সরকার। এ বিষয়ে প্রধান তথ্য কমিশনার নয়, সিদ্ধান্ত নেবে সাংবাদিকদের নিয়ে গঠিত কমিটি। বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা আছে, সেটাকে রিভিউ করে এটাকে আরো কিভাবে সাংবাদিকদের জন্য ফ্রেন্ডলি করা যায়। নীতিমালা চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট সবার মতামত চাওয়া হয়েছে। আবার সবাইকে নতুন করে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। নাজিফ ফরাইজি, আরটিভি, ঢাকা। সামনের পথ মসৃণ নয়, ষড়যন্ত্র চলমান। পতিত সরকার দেশকে যে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে, সেখান থেকে টেনে তোলা কষ্টসাধ্য। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে খুলনা বিভাগের ৩ জেলার নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। তবে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে দেশ গঠনের চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব বলে মনে করেন তিনি। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ভবিষ্যতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালায় এবার যুক্ত হয় যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলার নেতাকর্মীরা। আমাদের আদর্শের দিনব্যাপী এই কর্মশালায় নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। পরে সমাপনী বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচার সরকার অর্থনীতি সহ রাষ্ট্রের প্রতিটি কাঠামো ভঙ্গুর করে রেখে গেছে, পালিয়ে গিয়েও ষড়যন্ত্র চলমান রেখেছে। সামনের পথ মসৃণ নয় মন্তব্য করে তিনি বলেন, আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে, দেশ গঠন তাদের জন্য কষ্টসাধ্য হবে। তবে সব রাজনৈতিক দলের ঐক্য তা সহজ করে দিতে পারে বলে মন্তব্য তারেক রহমানের। সামনের পথ কিন্তু মোটেও মসৃণ না, সামনের পথ মোটেও মসৃণ না। বিভিন্ন মহল ষড়যন্ত্র তো করছেই। সরকার প্রধান আছে ডক্টর ইউনূস, উনিও কিন্তু বলেছেন যে অর্থনৈতিক অবস্থা কি অবস্থায় রেখে গিয়েছে পলাতক স্বৈরাচার। চুরি, দুর্নীতি, লুটপাট করে সব সাফা করে দিয়ে গিয়েছে। যারাই দায়িত্ব পাক আগামী দিনে, সেই দলটির বা যারা দায়িত্ব পাবে তাদের অত্যন্ত কষ্ট হবে। কিন্তু এই কষ্ট আমরা তখনই হাসি মুখে এই কষ্টকে আমরা সহজ করে নিতে পারবো আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি। ১৬ বছর অত্যাচার, নির্যাতন, গুম খুনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, বিএনপি এসব কিছুর প্রতিশোধ নিতে চায় ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতিশোধ সেদিনই সফল হবে যেদিন বাংলাদেশের মাটিতে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই ৩১ দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণ বিশ্বাস করে আগামী দিনে ভালো কিছু হবে বিএনপির নেতৃত্বেই। আপনি আজকে চিকিৎসক হিসেবে যে জায়গায়। খান আলামিন, আরটিভি, ঢাকা।
দল গঠন করে সরকারের পৃষ্ঠপোষকতার মাধ্যমে নির্বাচিত করার চেষ্টা 5 আগস্টের আকাঙ্ক্ষা ব্যাহত করবে, এমন মন্তব্য করে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় জাতীয় নির্বাচন আয়োজনে বিএনপি চাপ অব্যাহত রাখতে চায় বলেও জানান তিনি। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বললেন, নির্বিচারে মানুষ হত্যা করলেও কোনো অনুশোচনা নেই পতিত স্বৈরাচার শেখ হাসিনার। সাইদ রহমানের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার ভুল করলে রাজনৈতিক দলগুলো সেটি ধরিয়ে দেবে। জাতীয় ঐক্য ফাটল ধরে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। এই জাতির, এই দেশের সামনে এগিয়ে যাওয়ার একমাত্র প্রাণ শক্তি হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। এই ঐক্যকে সারা জীবন আমাদের ধারণ করে যেতে হবে, যাতে বাংলাদেশের জনগণের সামনে কোনো সময় কোনো সংসদীয় এবং সাংবিধানিক ফুয়েরার সৃষ্টি না হয়, একনায়কতন্ত্রের সৃষ্টি না হয়। অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বানও জানান সালাউদ্দিন আহমেদ। জনগণ নির্ধারণ করবে তো সেই পার্লামেন্টের মধ্য দিয়ে, সেই সার্বভৌম জায়গার মধ্য দিয়ে। তো সেই সার্বভৌমত্বের প্রতিনিধিত্বের নির্বাচনের ব্যবস্থাটা আগে করুন, সেখানে সব আলোচনা হবে। জুলাই গণহত্যার জন্য দায়ী আওয়ামী লীগ ও তাদের দোসরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান বিএনপির এই নেতা। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠনের বিচারের জন্য আমরা তো এখনো পর্যন্ত তত বেশি সোচ্চার নই, কেউ তেমন উচ্চারণ করছে না। এদিকে মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সহায়তা করে আমরা বিএনপি পরিবার। আহত পরিবারগুলোর সদস্যদের সমবেদনা জানান রুহুল কবির রিজভী। রক্তস্রোতের উপর আপনাদের চেয়ারটি আপনারা পেয়েছেন, সেই রক্তস্রোতকে আপনারা অপমান করবেন। আর আপনারা আজকে পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু আরো যাতে গৌরবান্বিত বোধ করে তাদের আত্মা, সেই কাজ করবেন তাদের হত্যাকারীর বিচার নিশ্চিতকরণের। বনানী থানা যুবদলের 20 নম্বর ওয়ার্ড মহাখালী আমতলী মাঠে কর্মী সভার আয়োজন করে। এতে অংশ নেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র নেতারা। জাহিদ রহমান, RTV, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের ঠিকানায় অভিযান চালাতে গিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব পায়নি দুদক। কর্মকর্তারা জানায়, সূচনা ফাউন্ডেশনের আর্থিক লেনদেন এবং করমুক্তির বিষয়টি খতিয়ে দেখা হবে। এদিকে কুমিল্লায় দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বললেন, সরকার ও রাজনৈতিক দলসহ সবার সদিচ্ছা ছাড়া দুর্নীতি কমবে না। আতিকা রহমানের রিপোর্ট। 2014 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সূচনা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। অটিস্টিক শিশুদের উন্নয়নে কাজ করার জন্য প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রীর তহবিল ও দেশি বিদেশি অর্থ অনুদান পায়। 2017 সালে 37টি বাণিজ্যিক ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনকে $360 মিলিয়ন আর্থিক অনুদান দেয়। অনিয়ম করে সাইমা ওয়াজেদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ পাওয়া ও সূচনা ফাউন্ডেশনের অনিয়ম নিয়ে তদন্তে নামে দুদক। এর অংশ হিসেবে ধানমন্ডির 5 নম্বর রোডে 54 নম্বর বাসায় অভিযান চালায়, কিন্তু সেখানে সূচনা ফাউন্ডেশনের অফিসের অস্তিত্ব পাওয়া যায়নি। জেলা রেজিস্ট্রেশন কার্যালয় থেকে তারা যে নিবন্ধনটি নিয়েছে সেই ঠিকানা অনুযায়ী আমরা যাচাই করতে এসেছি। তো আমরা এসে এখন দেখলাম যে সেই ঠিকানায় প্রতিষ্ঠানসমূহ নাই। তাদের যে করমুক্ত করার যে বিষয়টা এসআরও জারি করার মাধ্যমে সেটা আমরা পরবর্তীতে যাচাই করব। এদিকে সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও তার স্ত্রী সহ 8 জনের বিরুদ্ধে উত্তরা ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে 4 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। সাবেক প্রতিমন্ত্রী পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আব্দুল ওয়াদুদ দারা উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড হতে মোট 2,70,00,000 টাকা স্থানান্তর করত উত্তোলনপূর্বক আত্মসাৎ করায় উক্ত 8 জনের বিরুদ্ধে আজ একটি মামলা দায়ের হয়েছে। কুমিল্লায় দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে যোগ দিয়ে দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেন, 5 আগস্ট গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের অংশগ্রহণের অন্যতম কারণ ছিল রাষ্ট্রের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে মানুষের প্রতিবাদ। আমরা যদি ন্যায়ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই, এই ক্ষমতার প্রয়োগটা, যে ক্ষমতা যেটাকে আমরা অনুভব করি, সেই প্রয়োগটা আমাদের কমিয়ে নিয়ে আসতে হবে। ক্ষমতাটাকে মনে করতে হবে আমাদের দায়িত্ব। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর দুদকের প্রথম গণশুনানি এটি। সেবাবঞ্চিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ 139টি অনিয়মের অভিযোগ তুলে ধরেন। আতিকা রহমান, RTV। রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় বলে মনে করে বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ, CPD। তারা বলছে, ক্ষমতার পালাবদল হলেও অর্থনৈতিক গতিধারার উন্নতি নেই। অক্টোবর পর্যন্ত রাজস্ব আহরণের প্রবৃদ্ধি মাত্র 3.7
7%, যা আগের বছরের একই সময় ছিল 17 ভাগের বেশি। বাংলাদেশ অর্থনীতি 2024-25 সংকটময় সময়ে প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, ব্যবসা বাণিজ্যে স্বস্তি আনার মতো পদক্ষেপ নেই সরকারের। সংস্কারের মাধ্যমে যে কাঠামোগত পরিবর্তন কিংবা প্রাতিষ্ঠানিক পরিবর্তন, সেই পরিবর্তনগুলো করতে গেলেও খুব একটা এগোতে পারবে না। সেই জন্য নির্বাচন ছাড়া উপায় নেই, এবং এটা সবার সাথে আমরাও বলছি যে নির্বাচন, এবং সেই নির্বাচনের পরিবেশটা যত দ্রুত সৃষ্টি করা যায় তত তাড়াতাড়িভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। বাংলাদেশ ভারত সীমান্ত বৈঠকে আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া সব ধরনের চুক্তি নিয়ে আলোচনা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন সংক্রান্ত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সম্মেলনে সীমান্তে মানুষ হত্যার বিষয় সবচেয়ে গুরুত্ব পাবে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। সম্প্রতি নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তারপর থেকে দুই দেশের সীমান্তে তৈরি হয় বৈরী সম্পর্ক। এমন বাস্তবতায় ভারতের নয়াদিল্লিতে 55তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতিমূলক সভায় বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশি হত্যার বিষয়টি সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়। সীমান্তে যে হত্যা করছে ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা ইন্টারন্যাশনালিও এবং যে কোনো জায়গায় হোক না। এটা সীমান্তের 150 গজের মধ্যে কোনো কাজ করতে হলে দুপক্ষের অনুমতির বিষয়টি নিশ্চিত করা হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আলোচনা হবে পতিত সরকারের আমলে ঢাকা দিল্লি চুক্তি নিয়ে। কিছু কাজ আছে যেটা করতে হলে দোনো দেশের পারমিশন লাগে। পানি চুক্তি বাস্তবায়ন কিভাবে করা যায় এই ব্যাপারে আলোচনা করবে। ফেনীর মুহুরীচরে ওই এলাকায় বর্ডার পিলার স্থাপনের মাধ্যমে সীমানা নির্ধারণ করা। সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো সহ ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের বিষয়টি গুরুত্ব পাবে বিজিবি বিএসএফ সম্মেলনে। এই ভারতীয় এই যে গণমাধ্যম যে মিথ্যা সংবাদ পরিবেশন করে এবং এটা কিভাবে তারা বন্ধ করতে পারে এই ব্যাপারেও আলোচনা হবে। যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না, সেই বার্তা দেয়া হবে সম্মেলনে, এমনটি জানান বিজিবির মহাপরিচালক। বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, কোনো ছাড়। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। ধর্মঘট প্রত্যাহারের পর চলাচল শুরু হলেও সারা দেশের স্টেশনগুলো থেকে ট্রেন ছাড়ছে 1 থেকে 1.5 ঘন্টা বিলম্বে। ফলে দুশ্চিন্তা আর ভোগান্তি পিছু ছাড়েনি যাত্রীদের। রেল কর্তৃপক্ষ জানায় চলাচল স্বাভাবিক হতে আরও 1-2 দিন সময় লাগবে। ধর্মঘটে শুধু কমলাপুর স্টেশনে একদিনে 1,20 লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। সাকিবুর রহমানের রিপোর্ট। রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের পর সকাল থেকে সচল হয় রেলের চাকা। অনিশ্চয়তা নিয়ে যারা স্টেশনে এসেছিলেন অনেকটা ফাঁকা ট্রেনে যাত্রা শুরু করেন তারা। কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে নির্ধারিত সময়ে কোনো ট্রেন দেখা যায়নি। আবার ট্রেন চলার খবর না পাওয়ায় অনেকে পড়েন বিড়ম্বনায়। আমরা তো ঘুমিয়েছিলাম, আমরা তো সারা রাত জায়গা ছিলাম না। তো ওনারা যে হুট করে ডিসিশনটা নিল, ওনারা আমাদের একবার জানানোর কোনো কিছুই আমাদের জন্য অনেক ভালো হয়েছে, নাইলে আমরা অনেক দুর্ভোগ পোহাইতে হইতো। কালকে আসছিলাম, কালকে টিকিটও ছিল, তা যাইতে পারি নাই, আজকে টিকিট কাটা হয়েছিল। দীর্ঘ সময় অপেক্ষায় থেকে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়তে হয় যাত্রীদের। প্রতিটি ট্রেন 1 থেকে 1.5 ঘন্টা দেরিতে ছেড়েছে। যখন শুধু ছাড়বে তখন থেকে ভালো লাগতেছে আর কি। জনগণকে জিম্মি করে যে একটা ট্রেন তারা শুরু করেছে, সেটা বিভিন্ন সেক্টর, নট অনলি রেলওয়ে, সেটা বিভিন্ন সেক্টরে অনেক ভালোই প্রভাব ফেলবে। আন্দোলন করে এইভাবে মানুষকে জিম্মি করে এটাও করা উচিত না। রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট সহ সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। যাত্রীরা একে স্বাগত জানালেও শিডিউল বিপর্যয় তাদের দুর্ভোগে ফেলে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় রেল চলাচল স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে। ঢাকা থেকে জয়ন্তিকা এবং বুড়িমারি এক্সপ্রেসের যাত্রা বাতিল করতে হয়। 1 ঘন্টা 1.5 ঘন্টা লেটে ট্রেনগুলো গেছে। এই প্রসিডিউরের কারণে আশা করতেছি 2-1 দিনের ভিতরে শিডিউল রিকভার হবে। কমলাপুর স্টেশন ম্যানেজার জানান কর্মবিরতির কারণে শুধু তার স্টেশনেই একদিনে 1,20 লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। সাকিবুর রহমান, RTV, ঢাকা।
দীর্ঘ 12 ঘন্টা পর প্রশাসনের হস্তক্ষেপে বাস ধর্মঘট প্রত্যাহার করেছে বরিশালের পরিবহন শ্রমিকরা। এতে স্বস্তি ফিরেছে যাত্রীসহ সংশ্লিষ্টদের মাঝে। এর আগে মঙ্গলবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলায় বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বরিশাল সহ জেলার সকল রুটে বাস ও সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। প্রতিনিধিদের তথ্যের ছবিতে কেউ আবেদন করুক আর না করুক, পুলিশ ছড়িয়ে পড়ে বাস স্ট্যান্ড এলাকায়। সৌদি আরবে দক্ষ শ্রমশক্তি পাঠানোর সুযোগ রয়েছে বাংলাদেশের। রাজধানী রিয়াদের বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় দেশটির বিভিন্ন মেগা প্রকল্পে বাংলাদেশিদের কর্মসংস্থানের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। জানান, সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলওয়ার হোসেনের উপস্থিতিতে প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। একসঙ্গে শিখব, নেটওয়ার্ক গড়ে তুলব এবং সাফল্যে নতুন দিগন্তে যাত্রা করব, এই প্রত্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ভিত্তিক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব DEUCC এর নতুন সদস্যদের বরণ করে নিতে আয়োজন করা হয় আবুল খায়ের গ্রুপ প্রেজেন্স মোমেন্টাম 2025। আজ দুপুর 2টায় অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান এবং আবুল খায়ের গ্রুপের HR ডিরেক্টর সাদ জসিম। অনুষ্ঠানের অতিথিরা DEUCC ম্যাগাজিন রেমিনিসেন্সের প্রচ্ছদ উন্মোচন করেন, যা ক্লাবের সৃজনশীল কার্যক্রমের একটি অনন্য সংযোজন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ করার পরিকল্পনা থাকলেও তা আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে সন্দিহান স্বয়ং সাফ সভাপতি কাজী সালাউদ্দিন। বিষয়টি বাস্তবায়ন করা গেলে বাণিজ্যিকভাবে সবচেয়ে বেশি লাভবান হবে বাংলাদেশ। তবে দক্ষিণ এশিয়ার রাজনীতির মেরুকরণের বাস্তবতায় বিষয়টি বেশ চ্যালেঞ্জিং বলে জানান তিনি। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। সাফ সভাপতি কাজী সালাউদ্দিনের বাফুফেতে আগমনে এক ভিন্ন আমেজ। ভিন্ন পরিচয়ে ফেডারেশনে আসা সালাউদ্দিন এদিন বৈঠক করেছেন সাফের আসন্ন সূচি নিয়ে। প্রসঙ্গক্রমে ওঠে বাংলাদেশ ফুটবল নিয়ে আলোচনা। হামজা চৌধুরীর আগমন দেশের ফুটবলে নতুন এক ধারা তৈরি করবে বলে বিশ্বাস তার। এখানে নিজের বাসায় আসছি, আবার যাব, ওদের কিছু কাজ ছিল, প্লাস এরা চেষ্টা করতেছে কিছু হোস্টিং করতে সাফের, তো ওই জিনিসগুলো জেনারেল আলাপ করলাম যে কীভাবে দেওয়া যায়। হামজা যদি বাংলাদেশে এসে খেলে ইজ ভেরি গুড ফর বাংলাদেশ, এবং আমার মনে হয় এটা এফেক্টিভ হবে। আশা করি ও আসলে আরও যদি কোনো বাঙালি প্লেয়ার থাকে তারাও ইন্টারেস্টেড হবে যে হামজা যখন গেছে আমরাও যাই। এবারে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ করার ঘোষণা দিলেও তার বাস্তবতা নিয়ে সন্দেহ সালাউদ্দিনের কণ্ঠে। কমার্শিয়ালি সবচেয়ে বেনিফিট হবে বাংলাদেশ এন্ড ইন্ডিয়া, কারণ বাংলাদেশ এন্ড ইন্ডিয়ার কাছে স্পোর্টস একটা স্ট্রাকচার আছে, ভিসা প্রবলেম। পাকিস্তানের সাথে ইন্ডিয়ার পলিটিক্যালি বাংলাদেশের সাথে এই নিয়ে মানে একটা প্রবলেম আছে, ভিসা প্রবলেম। তো এটা নিয়ে অনেক দিন ধরে ফাইটিং চলতেছে, বাট মোরলেস আমরা একটা চেষ্টা করতেছি, করেই ছাড়বো, তারপরে দেখা যায় কি হয়। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটাই দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।